নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সিপিএম এর বিলম্বিত বোধ হয়, অবশ্যই বিলম্বিত বোধ হয়। একটু প্যারাডাইম শিফট হলো সিপিএম এর। কারণ যে দলটা চিরকালই বলে যে ব্যক্তি নয় দলই শেষ কথা, সেই দলের বৃদ্ধ নায়কদের মুখে ক্যাপ্টেন মীনাক্ষী, তাহলে তো প্যারাডাইম শিফট। তাহলে ব্যক্তির ভূমিকা আর অস্বীকার করছে না কমিউনিস্ট পার্টি। ব্রিগেডের সমাবেশ টেলিভিশনের পর্দায় আমি মাঝে মধ্যে দেখেছি, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে মীনাক্ষী মুখার্জির শিশুর সারল্য নিয়ে স্বীকারোক্তি, আমি ভুলে গেছি, বিদ্রোহী কবিতা। মন থেকে বলতে গিয়ে হয়তো মনে পড়েনি সেই মুহূর্তে, তাই আমি ভুলে গেছি। এই যে স্বীকারোক্তির মধ্যে একটা শিশুর সারল্য কিন্তু লুকিয়েছিল। মীনাক্ষী মুখার্জি, ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি, তার নেতৃত্বে 50 দিনের ইনসাফ যাত্রা কুচবিহার থেকে শুরু হয়ে যাদবপুরে শেষ। প্রায় 3000 কিলোমিটার পথ হেঁটেছেন ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থকরা। তার শেষ হলো ব্রিগেডে ইনসাফ যাত্রার মধ্যে দিয়ে। ব্রিগেড কেমন হয়েছিল আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, খুব ভালো। জনসমুদ্র, ড্রোন থেকে তোলা ছবিতে সেই জনসমুদ্রের ছবি আমরা দেখেছি। এখন সব থেকে যে প্রশ্নটা সামনে আসছে যে এই জনসমুদ্র কি ইভিএম এ রিফ্লেক্ট হবে? এর আগে 21-এর বিধানসভা নির্বাচনের আগে, 19-এর নির্বাচনের আগে বামেরা ব্রিগেড করেছিল, উপচে পড়েছিল ভিড়, কিন্তু ইভিএম এ তার কোনো রিফ্লেকশন হয়নি। কেন? দেখুন, কলকাতা বা কোনো জেলা সদরে বামেদের পক্ষে সমাবেশ করা তুলনায় সহজ। তার কারণ কি? ধরুন পাড়াতে একজন সিপিএম করে, সে পাড়াতে আর নিজের আইডেন্টিটি প্রকাশ করতে চায় না, চুপচাপ থাকে, কিন্তু সে সিপিএম এর সমর্থক। যখন ধরুন শহীদ মিনার বা ব্রিগেডে জনসভার ডাক দেওয়া হয়, তখন সে নিজের মতো করে ট্রামে, বাসে হোক, ট্রেনে হোক চলে আসলো কলকাতায়, কলকাতায় এসে ব্রিগেডে সমাবেশ করলো, ভিড় হলো। কিন্তু সেই মানুষটা যখন এলাকায় চলে গেলেন, তাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আর পথে দেখা যায় না, আবার গুটিয়ে নেয়। অনেক কারণ আছে, শাসক দলের হুঙ্কার, হুমকি, মিথ্যা মামলায় জেলে পড়ার ভয় তো সবারই আছে। সবাই তো মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে। তাই পার্টির প্রতি টান ভালোবাসা থাকলেও পারিপার্শ্বিক নানা কারণে, পারিবারিক কারণে সেটা স্থানীয় স্তরে তাদেরকে রাস্তায় নেমে রাজনীতি করতে দেখা যায় না। আমি যে অঞ্চলে থাকি, একসময় নিয়মিত যে কোনো বিষয় কিন্তু বামপন্থীদের একটা মিছিল হতো, পাড়া ঘুরতো, স্লোগান দিত। আমি অন্তত 6-7 বছর আমাদের পাড়ায়, আমি তো হার্ট অফ দ্য সিটিতে থাকি, ওখানে সে অর্থে পলিটিক্যাল কোনো ডিস্টারবেন্স নেই, একটা মিছিল দেখিনি। ভোটের সময় 2-3 জন বামপন্থী কর্মী আসেন ভোটার স্লিপ দিতে, হয় প্রার্থীকে পরিচয় করে, কিন্তু সারা বছর কোনো অ্যাক্টিভিটি দেখি না। তাহলে ব্রিগেডে লাল ফৌজ, পাড়ায় গিয়ে অনেকেই ফিরারি ফৌজ হয়ে যান। 2, বামেরা তৃণমূল এবং বিজেপিকে 50-50 আক্রমণ করছে। পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী মানুষ বামেদের এই অবস্থানকে মানবে কেন? তৃণমূল আর বিজেপিকে এক বন্ধনীতে রেখে আপনি আক্রমণ করছেন, তার মানে আপনার কাছে তৃণমূল আর বিজেপি মানে বিজেমূল। তাহলে তৃণমূলকে আপনি আটকাবেন কি করে? কারণ আপনার যে অ্যাটেনশন, সেই অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে।
প্রথম কথা, বিজেপি এই রাজ্যে আনটাচড অ্যান্ড আনকিসড ভার্জিন। আপনারা 34 বছর ক্ষমতায় ছিলেন, বামেরা এই তৃণমূল 12 বছর আছে, কংগ্রেসের আগে ছিল। বিজেপির শাসন পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। বিজেপি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক, বিজেপি উত্তরপ্রদেশে কি করছে, মধ্যপ্রদেশে কি করছে, পশ্চিমবঙ্গের মানুষের তাতে কি এসে যায়? তারা বিজেপিকে এই রাজ্যে রাজ্যপাট সামলাতে দেখেনি। আপনাদের দেখেছে, তৃণমূলকে দেখেছে। আপনাদের সরিয়ে তৃণমূল এসছিল। এখন তৃণমূলের চুরি দুর্নীতির অভিযোগে তারা বিদ্ধ, কিন্তু আপনারা তৃণমূলকে তো সরাসরি নিশানা করছেন না। আপনাদের নিশানাতে বিজেপিও আছে, তৃণমূলও আছে। তাই তৃণমূল বিরোধী জনতা আপনাদের বাঁচবে কেন? তারা বিজেপিকেই বাঁচবে, কারণ বিজেপি আনটাচড অ্যান্ড আনকিসড ভার্জিন ইন ওয়েস্ট বেঙ্গল। কোনোদিন রাজ্যপাট সামলায়নি। কোনো দুর্নীতিতে তাদেরকে এখানে বেঁধা যাবে না পশ্চিমবঙ্গে। আপনারা 34 বছর রাজ্যপাট সামলেছেন। তাহলে আপনারা কি করতে পারেন, কি স্বপ্ন দেখাতে পারেন, পশ্চিমবঙ্গের মানুষ জানে। নতুন কিছু তো আপনারা বলছেন না, এই করব সেই করব বলছেন না তো। শুধু তৃণমূল চোর, বিজেপি সাম্প্রদায়িক। লোকসভা নির্বাচন দেশের সরকার গঠনের প্রশ্ন। ধরুন INDI জোট ক্ষমতায় এলো, আপনারা বলতে পারবেন আপনারা সেই সরকারে যোগ দেবেন? দেবেন না। আপনাদের অনেক রকম ব্যাপার আছে, সরকারকে নিয়ন্ত্রণ করতে না পারলে সেই সরকারে যোগ দিয়ে লাভ কি, ইত্যাদি ইত্যাদি। তা পশ্চিমবঙ্গের মানুষ যখন লোকসভায় নির্বাচনে দাঁড়াবে, আপনাদের প্রার্থীকে কেন ভোট দেবে? কারণ জানবে আপনি যদি জেতেনও তাহলে আপনারা অপোজিশনে বসবেন এবং সরকারে গিয়ে দায়িত্ব পালন করবেন না। অতীতে অনেক সুযোগ পেয়েছিলেন। জ্যোতিবাবুর ঐতিহাসিক ভুল, 2004-এ 61 জন বাম সাংসদ, সোনিয়া গান্ধী কংগ্রেস নেতৃত্ব 9টা ক্যাবিনেট পোস্ট দিতে চেয়েছিল, আপনারা নেননি। বাইরে থেকে ব্রেকফাস্টে গেছেন, সরকারকে চাপ দিয়েছেন, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে বলেছেন। ওই যে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি, ক্ষমতার ভিতরে ঢুকে সরকারকে চালনা করার উদ্যোগ কখনো নেননি। জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলে হয়তো সরকার পড়ে যেত, কিন্তু ভারতবর্ষে একজন বামপন্থী প্রধানমন্ত্রী এমন কিছু উল্লেখযোগ্য কর্মসূচি নিতে পারত, সেই কর্মসূচিকে পরবর্তী কোনো সরকারের পক্ষে এড়ানো সম্ভব হতো না। আপনারা নিদারুণ ব্যর্থ। আপনারা তৃণমূলের চুরি জোচ্চুরি নিয়ে সরব, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইন্ডিজোটের বৈঠকে মঞ্চ আপনারা শেয়ার করেন। সর্বভারতীয় বাধ্যবাধকতা। আপনারা এই কথাটা বলতে পারেন না যে বিজেপি বিরোধিতার সার্টিফিকেট আমাদের কারুর কাছে নেওয়ার দরকার নেই, বিজেপির বদলে যদি কোনো ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হয়, ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, সেই সরকারকে বামপন্থীরা সমর্থন করবে। আপনারা তো বলতে পারতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিশ্বাস করি না, তিনি পাল্টি খেতে অভ্যস্ত, তিনি ট্রোজান হর্স, তিনি কোনো জোটে থাকলে আপনারা সেই জোটে শরিক হব না। এই কথাটা বলার দম আপনাদের ছিল না, শুধু বলেন সর্বভারতীয় বাধ্যবাধকতা। হ্যাঁ, আপনারা ক্ষয়িষ্ণু শক্তি, কিন্তু এই অবস্থানটুকু নিলে বিভ্রান্তি ছড়াতো না, যে বিভ্রান্তির রেশ এখনো আছে এবং ফল আপনারা পাবেন। খুব খারাপ লাগলেও এটা বলি, বামপন্থীদের পক্ষে এই মুহূর্তে এই রাজ্যে লোকসভায় আসন পাওয়া সম্ভব নয়। কারণ লোকসভায় আসন পেতে গেলে যে শতাংশ ভোট পেতে হয়, কোনো অবস্থাতেই আপনারা এই মুহূর্তে সেই শতাংশ ভোট পাবেন না। 26-এ কি হবে আমি বলতে পারবো না। ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী, কালকে আমরা ওকে এক্সপেক্ট করেছিলাম নওশাদ থাকবে। যদিও আপনারা বলতে পারেন যে DYFI এর সভা, সেখানে নওশাদ কেন থাকবেন, কিন্তু ওই সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ, ও বয়সে তরুণ, ও যদি আপনাদের ব্রিগেডের মঞ্চ থেকে বক্তৃতা দিত, তাহলে বোধহয় বার্তাটা লাউড অ্যান্ড ক্লিয়ার হতো। মীনাক্ষী কে দেখে আমার মাঝে মধ্যে মনে হয় তো 80-র দশকের গোড়ার মমতা, সেই একদম পাশের ঘরের মেয়ের ইমেজ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল 84-তে
লোকসভায় সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানো মমতার রাজনৈতিক জীবনের মাইল ফলক, তারপরে তাকে আর ফিরে তাকাতে হয়নি। কিন্তু মমতার মধ্যেও যেই রাজনৈতিক বোধ, জেদ এবং আপোষহীন লড়াইয়ের মনোভাব ছিল, কুলটির এই দরিদ্র ব্রাহ্মণ পরিবারের মেয়েটির মধ্যেও সেই গুণ হয়তো আছে। পরিশেষে একটা কথা বলি, আপনারা বাড়ি বাড়ি নাই নিয়োগ দুর্নীতি, তৃণমূল চাকরি ব্যাচে ইত্যাদি নিয়ে সরব হন। নিয়োগ দুর্নীতি হয়েছে, তৃণমূল চাকরিকে নিলাম করেছে, এটাও ঠিক। কিন্তু আপনাদের সময় কি সবকিছু খুব সুন্দর ছিল? আমি কতগুলো লাইন পড়ে শোনাবো আপনাদের, তারপরে বলবো যে কার লেখা এই লাইন, অনুগ্রহ করে শুনুন। কংগ্রেস আমলে কমিউনিস্টদের সরকারি কাজে ও অন্যত্র আদৌ সুযোগ সুবিধা দেয়া হতো না। ৩০ বছর ধরে যোগ্য বামপন্থীরা ধারাবাহিকভাবে অন্যায়ের শিকার হয়ে এসেছেন। এখন আমরা ক্ষমতায় ঢুকেছি, অতীতে কৃত অন্যায় খানিকটা সংশোধন তো অবশ্যই করতে হবে। আমরা তো যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর। মুশকিল দেখা দেয় যখন চাপ সৃষ্টি হয়, যারা যোগ্যতাহীন তাদেরও সুযোগ পাইয়ে দিতে হবে। যোগ্য ব্যক্তিরা যদি থাকেন কোনো পদের প্রার্থী রূপে, তাহলেও কংগ্রেস আমলে যে অবিচার হয়েছে তার জবাব হিসেবে আমাদের পাল্টা অবিচার করতে হবে। আমার কাছে এই প্রস্তাব কিছুতেই গ্রহণযোগ্য হচ্ছিল না। অথচ রোগ ক্রমশ সংক্রামক। একটু আগে উল্লিখিত রাষ্ট্রমন্ত্রীটির শত অপরাধ জেনে রেখে মাপ করা হচ্ছিল, সেই একই নিরিখে প্রচুর অতি অযোগ্যকে এখানে ওখানে ঢোকানোর উৎসাহে অন্ত নেই। শিক্ষায়, পরিবহনে, স্বাস্থ্য বিভাগে, সংস্কৃতি দপ্তরে, আরও নানা জায়গায়। সবচেয়ে অসুখী বোধ করছিলাম শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে। শিক্ষক নিয়োগে প্রতিভাবান, মেধাবী, পরীক্ষায় চমৎকার ফল দেখানো প্রার্থীদের দূরে সরিয়ে পার্টির প্রতি বিশ্বস্ত মানুষজনকে ঢুকিয়ে দেওয়া, নির্বাচক মণ্ডলীতে পছন্দ মতো লোক মনোনয়ন করে তাদের দিয়ে পছন্দের প্রার্থী বাছাই, কখনো কখনো নির্বাচক মণ্ডলীর রায় পছন্দ না হলেও নিয়োগের ব্যাপারটা মাসের পর মাস ঝুলিয়ে রাখা, পুরনো নির্বাচক মণ্ডলীর মেয়াদ শেষ হলে নতুন করে নির্বাচন বৃন্দ বাছাই, তাদের সাহায্যে পছন্দের মানুষকে এবার কাজ পাইয়ে দেওয়া। কে লিখেছেন দেখুন বইটা। প্রবীণ প্রয়াত মার্ক্সবাদী চিন্তানায়ক, বামফ্রন্ট সরকারের প্রথম অর্থমন্ত্রী ডক্টর অশোক মিত্র, তার জীবনেই বলতে পারেন এই আপিলা চাপিলা, পৃষ্ঠা নাম্বার 292। তাই কাঁচের ঘরে বসে বেশি ঢিল না ছোড়াই ভালো কমরেড। পরিশেষে মীনাক্ষী মুখার্জির মধ্যে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের ছায়া, প্রথম যৌবনের মমতা আর এখনকার মীনাক্ষী, দুজনের মধ্যে কি সাদৃশ্য আছে? মীনাক্ষী কি মমতার মতোই রাজনৈতিক উচ্চতায় পৌঁছতে পারবেন? বিশ্লেষণ করেছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্ত। আমার ঠিক স্পেসিফিক দুটো প্রশ্ন আপনাকে। এক, শুরু করছি অমিতাভ দা। হ্যাঁ বলুন। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বাম, কংগ্রেস এবং আইএসএফ এর জোট সংযুক্ত মোর্চা ব্রিগেডে সমাবেশ করেছিল, বিপুল সমাবেশ। কিন্তু ভোট প্রাপ্তির হার কি সেটা আমরা সবাই জানি। স্বাধীনতার পর এই কখনো দেখা যায়নি যে পশ্চিমবঙ্গ বিধানসভায় বামেরা শূন্য। তো সেই খরা কাটানো কি সম্ভব বামেদের পক্ষে? যতই তারা ইনসাফ যাত্রা করুক, যতই বলুন যে মানুষ তাদের কথাগুলোকে সমর্থন করছে, পশ্চিমবঙ্গের এই পোলারাইজ পলিটিক্সে বামেদের পক্ষে কি সম্ভব ঘুরে দাঁড়ানো? অসম্ভব নয়। অসম্ভব এই জন্য নয়, সময় লাগবে এবং কঠিন। সেই হিসাবে প্রেজেন্টেবল ফেস বামেদের কাছে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু অসম্ভব এই জন্য নয় যে বিজেপি পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু শাসক তৃণমূল অত্যন্ত
স্লিপারি জায়গায় দাঁড়িয়ে, কখন পিছলে যাবে তার কোনো ঠিক নেই। তখন কিন্তু একটা রাজনৈতিক কম্বিনেশনের প্রয়োজন হবে, যেটা হয়তো বাম কংগ্রেস দিতে পারে। তাহলে তখন বাইপোলারিটি চলে আসতে পারে বাম কংগ্রেস এবং বিজেপির ভিতরে। এবং কংগ্রেস পার্টির গ্রোথ, আপনি বামের কথা বলছেন, কিন্তু আমি বামকে একা বলছি না, আমি বামও নিজেদের লেফট অ্যান্ড ডেমোক্রেটিক ফোর্সেস কথা বলছি। তাহলে এই 17 তারিখে জ্যোতি বসুর মৃত্যু দিবসে নীতিশ কুমার আসবেন, অ্যাটেন্ড করবেন, এবং কংগ্রেসের যদি এই একটা ফর্মিডেবল অন্তত অ্যাপারেন্টলি একটা জায়গায় আসে, তাহলে যে ব্লক ভোট আছে সেই ব্লক ভোট, আমি মাইনরিটি ভোটের কথা বলছি, মুসলিম ভোটের কথা বলছি, এখন হিন্দু মুসলিম ভোট নিয়ে আলোচনা হোক, নীতি আদর্শটা অনেক পিছনে চলে গেছে। তারা একটা মমতার কাছ থেকে যে অল্টারনেটিভ খুঁজছে, যেটা আইএসএফ এর মাধ্যমে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল গত নির্বাচনের আগে, 2021-এর আগে, সেটা একটা দানা বাঁধার মতো জায়গায় গেলেও যেতে পারে। তখন এই ব্লক ভোটটা কিন্তু 30%, কম নয়। এইটা যদি লকস্টক ব্যারেল, যদি এটা এমনি হঠাৎ একটু একটু করে 2%, 3% করে শিফট করবে না, যেদিনকে শিফট করবে লকস্টক ব্যারেলে শিফট করবে। এবং এই শিফটিংটা যেই মুহূর্তে হবে, সেই মুহূর্তে একটা পশ্চিমবাংলার নতুন রাজনৈতিক বিন্যাস শুরু হবে। তবে একটা জিনিস আপনাকে আমি বলি, বিজেপি উত্তরবঙ্গ বরাবরই অ্যান্টি দক্ষিণবঙ্গ রাজনীতি করে এসছে। যে রাজনৈতিক স্তরে, যদি বামও যখন ক্ষমতায় ছিল তখন কংগ্রেস বা ইত্যাদি, যখন তৃণমূল এসছে, তৃণমূলও উত্তরবঙ্গে সেরকম দাঁত ফোটাতে পারেনি। সেখানে কংগ্রেস ছোট হয়ে গেছে, মূল ক্ষমতাধর কেন্দ্রের দল বিজেপি, তারা এসছে। দক্ষিণবঙ্গে বিজেপি এবারে উত্তরবঙ্গে কিছু সিট রাখতে পারলো, দক্ষিণবঙ্গে কতটা সুবিধা করবে তার পিছনে অনেক সন্দেহ আছে। বলুন। আজকে নওশাদ সিদ্দিকীকে বামেরা আমন্ত্রণ জানায়নি, তো এটা দুগ্ধ পাত্রে গৌচনা পড়ে গেল না? কেন পড়বে? এটা তো দলীয় মিটিং, ডিওয়াইএফআই দলীয় মিটিং, এটা তো বাম যুব ইয়ের তো নয়, এটা ডিওয়াইএফআই এর মিটিং, সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই, তারা মিটিং করেছে, তাদের সমাবেশ। সেখানে অন্য দলের লোকের আসা না আসাটার মধ্যে তো কোনো একটা বিতর্কের তো জায়গা নেই। আমার শেষ প্রশ্ন, মীনাক্ষীকে কি আপনি 8-এর দশকের মমতার সঙ্গে তুলনা করতে পারেন? এখনো অবধি করতে পারি না, এখনো অবধি করতে পারি না, কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে তাকে আমি 10-এ 0 দিতে পারি, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে তাকে আমি 10-এ 10 দিয়ে এসেছি। 10-এ 10, 10-এ 9 দিতে পারবো না, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তাকে 10-এ 0-এর বেশি আমার দেওয়ার কোনো জায়গা নেই, আমি দিতে পারবো না। সেখানে মীনাক্ষী তো বিরোধী নেত্রী, তো সুতরাং বিরোধী জায়গাটা যাওয়ার জন্য মমতার যে ক্যালিবারে উঠেছিল এবং যে জায়গায় গেছে এবং তার সাস্টেনেন্স, কতগুলো পলিটিক্সে সফল হওয়ার জন্য অনেকগুলো জিনিস চাই, শুধু সংগঠন, পার্টি, তার পিছনে সাধন, এসব থাকলেই যে সফল হবে তা তো নয়। আমি ভাগ্য গর্বের কথাও বলছি না, কিন্তু পলিটিক্যাল লিডারশিপের বা সর্বোচ্চ লিডারের একটা কিলার ইনস্টিংক্ট থাকতে হয়, কিলার ইনস্টিংক্ট। এই কিলার ইনস্টিংক্টটা যদি না থাকে, তাহলে সেই রাজনৈতিক নেতা বা নেত্রী সর্বোচ্চ জায়গায় উঠতে পারে না। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাগল ছিল, তার কংগ্রেসের থেকে তিনি সুযোগ পেয়েছেন, রাজীব গান্ধীর দ্বারা প্রসিত হয়েছেন, এবং তিনি অত্যন্ত কম বয়সে গিয়ে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো একজন নেতাকে হারিয়েছেন অভাবনীয় ভাবে, যেটা রাজনৈতিক চত্বরে কেউ ভাবতে পারেনি। করে উনি স্টর্মড ইনটু বেঙ্গলস পলিটিক্স,
স্টর্মড, একটা অত কম বয়সে তিনি স্টর্ম করে যান, অত্যন্ত সাধারণ মহিলা, হ্যাঁ, যেটা পাশের বাড়ির মেয়ে হিসাবে বাঙালি তাকে চিহ্নিত করেছিল যখন জ্যোতি বসুর এলিটিজমকে যারা কাউন্টার করেছে এবং সিপিএম এর রাজনীতির বিরোধিতা করেছে, কমিউনিজমের বিরোধিতা করে এসছে, তাদের তিনি আস্তে আস্তে রেডিং পয়েন্ট হয়েছিলেন। আরেকটা অন্যতম প্রধান কারণ ছিল কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের বোঝাপড়া এবং রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস এবং সিপিএম এর যে টেবিলের তলা দিয়ে সর্বভারতীয় বাধ্যবাধকতা, সেটা অন্য প্রসঙ্গ, সমঝোতা, যার জন্য কংগ্রেস নেতাদের তখন তরমুজ বলে চিহ্নিত করা হয়েছে, উপরে সবুজ আর ভিতরে লাল। সেই তরমুজের দুজনেই এখন প্রয়াত, যাদেরকে আমরা তরমুজ বলতাম। তাহলে মীনাক্ষীকে কি আপনি বলেন মাইলস টু গো? না, এখন মীনাক্ষী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা করার জায়গাটা আছে না। আমি তুলনা করছি না, আমি ৮-এর দশকের মমতা, না, যখন রাজনীতি শুরু করছে, চলছে, মমতা মীনাক্ষী, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রংড ইনটু পলিটিক্স। তিনি তো একেবারে আননোন মমতা সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো স্টলওয়ার্টকে যাদবপুর কেন্দ্রের মতো জায়গায় হারিয়ে তিনি লোকসভায় গেলেন। এটা তো একটা চারটিখানি কথা নয়। হ্যাঁ, সেখানে মীনাক্ষীর সেই সব কোনো জায়গায় নেই, এবং যেখানে মীনাক্ষী এখন দাঁড়িয়ে আছে লোকসভায় সিপিএম এর প্রতিনিধিত্ব দূরস্থান, বিধানসভাতেও পর্যন্ত প্রতিনিধিত্ব নেই। তাহলে সেই দলের সামনে উনি কতদিন লাগবে ওনাকে একটা বিধানসভা জিততে, তারপর একটা লোকসভা জিততে, তারপর সেই স্ট্যাচারটা পেতে। এবং আরেকটা কথা আপনাকে আমি বলি যে লড়াইটা কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 2011 সালে ক্ষমতায় এসছেন, কিন্তু একজন রাজনৈতিক কর্মকাণ্ডের সামান্য জায়গায় থেকে এবং তার ছাত্র হিসেবে বলতে পারি সোনিয়া গান্ধীর আশীর্বাদ না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসছে। একদম আমি এগ্রি করি। এবং শুধু সোনিয়া গান্ধী নয়, হরেক কিসিমের বাম সবাই ছিল। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি লালকৃষ্ণ আডবাণী তাকে নন্দীগ্রামে নিয়ে না ঢুকতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সেই জায়গায় কি পরিস্থিতি হতো ভবিষ্যতে বলতে পারি না। আর আব্দুল কালামও যদি ইন্টারভিউ না করতেন, তাহলে তার অন্বেষণটা কোথায় যেত সেটাও আজকের দিনে বলা যায় না। ইতিহাস বিচার করবে। অনেক ধন্যবাদ অমিতাভ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.